আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ৮ নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ ছাড়া যাতে দেশে কোনো নির্বাচন না হয় সেই ইস্যুতে আন্দোলনে নামার অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বলে দলটির নেতারা দাবি করেছেন। আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে দলটির কার্যক্রম সরকার নির্বাহী আদেশে বন্ধ থাকলেও দলটি আটঘাট বেঁধে মাঠে নামতে চায়। সেজন্য দলটির সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে নিজ বাসভবনে একের পর এক নেতাদের তলব করেছেন। প্রথম 2 দফায় দলের শীর্ষস্থানীয় 12 জন নেতার সাথে মুখোমুখি বৈঠক করেছেন। এর আগে শেখ হাসিনা শুধু অনলাইনে দলের নেতাদের অডিও বার্তা দিতেন। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা মূলত যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। নেতাদের দাবি, শেখ হাসিনা সেসব বৈঠকে দিক নির্দেশনা দিয়েছেন। সবশেষ 12 আগস্ট তিনি বৈঠকের জন্য ডেকেছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে কলকাতা থেকে 8 জনের একটি টিম শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি গিয়েছিলেন। এরা হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর, যুবলীগের সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সেক্রেটারি আফজাল বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম। আগামী কয়েকদিনের মধ্যে আরো 2টি বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতারা কলকাতা থেকে দলটি পরিচালনা করছে, সেখানে তারা নিয়মিত বৈঠক করেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিদেশে বসে দলটির এমন তৎপরতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে। সরকার প্রেস সেক্রেটারি বলেছেন, বিষয়টি তারা নজরে রেখেছেন। সরকার আশঙ্কা, দলটি এই মুহূর্তে সরাসরি মাঠে না নামলেও বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে তারা আন্দোলন করতে পারে। সরকার গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে এমন বার্তা দিয়ে রেখেছে, সেজন্য সরকার কিছু আগাম সতর্কতামূলক নির্দেশনাও দিয়ে রেখেছে। 12 আগস্ট হঠাৎ করে সরকার ও পুলিশ প্রশাসন সচিবালয় এবং উচ্চ আদালত প্রাঙ্গণে মিছিল মিটিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে নোটিশ দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তায় মিছিল সমাবেশ নিষিদ্ধ সহ 7টি জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। সন্ধ্যা 6টার পর সচিবালয়ের ভেতরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও জানানো হয়েছে সরকারি নির্দেশনায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে এই নির্দেশিকায় বিশেষ কোনো কারণ জানানো হয়নি। তবে হঠাৎ করে এমন নির্দেশনার কারণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। একাধিক সূত্র থেকে জানা গেছে, সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময় 46 জন শেখ হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে। বিগত কয়েক মাস যাবত তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছে বলে সরকার জানতে পেরেছে। ঢাকার অফিসার্স ক্লাব, ঢাকা বণিক ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে। আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে দলটির নেতাদের সাথে 3য় দফা বৈঠক করলেন শেখ হাসিনা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকার আশঙ্কা, আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে। ইতিমধ্যে এ নিয়ে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সচিবালয় ও উচ্চ আদালতের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট। 12 মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের ল ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার। একই দিনে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি সুপ্রিম কোর্ট এলাকা এবং এর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নতুন করে সব ধরনের সভা সমাবেশ, গণজামায়াত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।
13 আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে পুলিশ জানিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো প্রধান বিচারপতি সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের সড়ক ও মৎস্য ভবন সংলগ্ন সড়ক। এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি মিটিং এর সাবজেক্টটা কি? আলোচনা করেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, এগুলো নিয়ে। তো এনসিপির সঙ্গে কেন? এনসিপি কি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল? অথবা এই সময় এই নির্বাচনে মার্কিন মানে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি? তারা কি আমাদের নির্বাচনটা করে দেবে? ঘটনাটা কি? যুক্তরাষ্ট্রকে এদের মাধ্যমে কোনো একটি চাপ দিচ্ছে? তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে? তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা কি মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে এই ইনফরমেশন অথবা এই নির্দেশনা পেয়েই তারা বললেন? এই ধরনের সন্দেহ কিন্তু আমি করবো। কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করার পরে তিনি ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে? আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি। গ্রামে একটা কথা আছে যে পাঠাকুদের খুঁটির জোরে, আমি সেই খুঁটিটা খোঁজার চেষ্টা করছি। এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের একটা যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পরে লন্ডনে। সেখানে বলা হয়েছিল যে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। তখনই লোকে হিসাব করে নিয়েছিল যে 19 তারিখে রমজান হবে, তাহলে 1 সপ্তাহ আগে মানে 12 তারিখে হতে পারে। আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবারে, তো 12 তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায়। এই ধরনের নানা ইকুয়েশন থেকে অনেকে ধরেছিল যে তাহলে ফেব্রুয়ারি 12 তারিখে হয়তো বা নির্বাচন হবে, কিন্তু কেউ ক্লিয়ার ছিল না। অনেকে এমনও বলা করেছিল যে প্রধান উপদেষ্টা হয়তো একটা থাপথুপ বুঝিয়ে বিএনপিকে শান্ত করলো। কিন্তু 5 তারিখে যখন তিনি ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে, তখন বোঝা গেল যে না, প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলছেন। প্রধান উপদেষ্টা এরপরে মালয়েশিয়া গেলেন, সেখানে যেও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এভাবেই দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হলো। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছে এর মধ্যে। এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার গতকাল এনসিপির একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে ওনার কথা আমি হুবহু যদি পড়ি, উনি কি বলেছেন? উনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কেন বাবা হবে না? তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। আপনি কে? আপনি কি নির্বাচন কমিশনের কেউ? আপনি কি সরকারের কেউ? আপনি কি সরকারের এমন কোন ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়েও বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন? কেন নির্বাচন হবে না? উনি একটা ব্যাখ্যা দিলেন। উনি ব্যাখ্যাটা কি যে এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে, হত্যার বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এগুলো না করলে নির্বাচন তারা হতে দিবে না। বাংলাদেশের যে প্রেক্ষিত বর্তমানে, এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসিরুদ্দিন পাটোয়ারি আছে? আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম তিনিও কিন্তু একই কথা বললেন। তিনি বললেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে চায় তারা তার বিপক্ষেই যাবে। যখন তারা এই ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুব শক্তি নামে একটা যুব সংগঠন আছে, তাদের একটা সম্মেলন ছিল, জাতীয় যুব সম্মেলন। সেখানে অনুষ্ঠানে বলছিলেন। সেই অনুষ্ঠানে ওই সময় বিএনপির একজন সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে সামনে রেখেই এই দুই নেতা কিন্তু এই ধরনের কথা বলেছেন। এখানে অন্যান্য নেতারা আরো বেশ মানে আপনার বিতর্কিত মন্তব্য করেছেন, সে আলোচনায় আমি যাচ্ছি না। ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, তার সঙ্গে ওনারা একটা মিটিং করেছেন এই এনসিপির লিডাররা। এনসিপি লিডারদের মধ্যে কে কে ছিলেন? এই নাহিদ ইসলাম ছিলেন আহ্বায়ক, ওনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আক্তার হোসেন তিনি ছিলেন, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ছিলেন।
এই তিনজন ছিলেন। আর ওদিকে ছিলেন ক্রিস্টিয়ান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান তারা ছিলেন। তারা এখানে প্রায় 1 ঘন্টা একটা মিটিং করেছে। মিটিংটা হয়েছে রাষ্ট্রদূতের বাসভবনে। আরেকটা ঘটনা বলি, এটাও বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয়। যেদিন তারা ওখানে বললেন এই ঢাকার এই যুব সম্মেলনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার দিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরো 2জন ব্যক্তি গিয়েছিলেন। এই 2জন ব্যক্তিকে মিস্টার আলী রিয়াজ এবং মিস্টার মনির হায়দার। এরা কারা? আলী রিয়াজ হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, মানে যারা সংস্কার করছেন, উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান, এবং সেই সংস্কার রিপোর্টগুলো দেওয়ার পর সবগুলি সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে, যাকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশন কিন্তু 1 দফা আলোচনা শেষ করে দিয়েছিল। তারপরে যারা কি হলো তাদের জানি না, তারা আবার 1 মাস সময় বৃদ্ধি করেছেন। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে এর সভাপতি হলেন ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস তো সব অনুষ্ঠানে থাকেন না, বয়সজনিত কারণে হতে পারে, অন্যান্য ব্যস্ততার কারণে হতে পারে, উনি আসেন না। আলী রিয়াজি ভার্চুয়ালি সভাপতি, উনি সবগুলি সব মিটিং কন্ডাক্ট করেন, পলিটিক্যাল লিডারের সঙ্গে আলাপ করেন, কখনো বোঝান, কখনো হুমকি দেন। আমাদের পলিটিক্যাল লিডার তো ছাত্র হিসাবে খুব ভালো, এরা কিন্তু অত্যন্ত ধৈর্য নিয়ে। আলী রিয়াজ সাহেব উনি একজন শিক্ষক মানুষ, আমেরিকায় মাস্টারি করেন, আমেরিকার নাগরিকও বটেন, ওখান থেকে এসেছেন আমাদেরকে দেশকে সংস্কার শিখাতে। তো উনি এখান থেকে টিচার মানুষ শিক্ষা দেন, আর আমাদের পলিটিক্যাল লিডাররা বাধ্যগত ছাত্রের মতো সেই শিক্ষা গ্রহণ করেন, চা নাস্তা খান, তারপরে তারা বলেন যে হ্যাঁ আংশিক ঐক্যমত্য হয়েছে, পার্সিয়াল হয়েছে, আবার হবে, আবার বসতে হবে, নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ, এগুলো নানা রকম আলোচনা হয়, আমরা মাঝখানে দেখলাম। তো সেই আলী রিয়াজ গেলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে, এই ক্রিস্টিয়ান জ্যাকবসনের সঙ্গে। কবে? মঙ্গলবার দিন। মানে আগের দিন গেলেন এনসিপি, পরের দিন গেলেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ইন্টারেস্টিং হল আলী রিয়াজ এবং মনির হায়দার দুজনেই আমেরিকায় থাকেন, আমাদের ঘর সংসার আমেরিকায়, ওনারা আমেরিকার নাগরিকও বটেন, বাংলাদেশের নাগরিক, দ্বৈত নাগরিক, দুজনেই গেছেন। মানে ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হইয়া ওনাদের নিজের দেশের লোক তার সঙ্গে দেখা করতে গেছেন। কেন এটা শুনতে গেছেন যে আর কি কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে? কারণ ওনারা যখন নাগরিকত্ব নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন।